কারণ পহেলগাঁও ঘটনার পর থেকে বিগত কয়েকদিনের ঘটনাক্রম এবং ভারতীয় সৈনিকদের অসীম পরাক্রম, অদম্য সাহস ভারতবর্ষকে নতুন উচ্চতায় আজকে নিয়ে দাঁড় করিয়েছে এবং সেই সঙ্গে কাজ করেছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছা, দেশবাসীর সুরক্ষায়, দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায়, তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে নির্ণায়ক লড়াই, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এবং যাতে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের প্রত্যেকটি মানুষ সমানভাবে তার সমর্থনে তার সঙ্গে দাঁড়িয়েছেন, এই সিদ্ধান্তের সঙ্গে দাঁড়িয়েছেন। তার জন্য প্রথমেই আমরা ভারতীয় সেনাবাহিনী, সে হোক বিমান বাহিনী, হোক স্থল বাহিনী, হোক নৌবাহিনী, প্রত্যেক বীর সেনানীদের আমরা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তাদের পরাক্রমে দেশের মানুষ আজ গর্বিত এবং একটা ঐতিহাসিক নির্ণায়ক জয় এর মাধ্যমে ভারত লক্ষ্য করেছে। কারণ গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে ভারতের ঐক্য এবং অখণ্ডতা তথা শান্তি এবং মানবতার চিরশত্রু পাকিস্তানের আশ্রয়ে প্রশ্রয়ে প্রশিক্ষিত, পালিত এবং সেই মাটিতে সুরক্ষিত সন্ত্রাসবাদীদের হামলায় 25 জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক সহ 26 জনকে নৃশংসভাবে খুন করেছিল বর্বর সন্ত্রাসবাদীরা এবং 26টি মায়ের শিথির সিঁদুর মুছে নিয়েছিল। সেই খুনের সময়, নারকীয় ঘটনা সংঘটিত করার সময়, মানবতা বিরোধী ঘটনা সংঘটিত করার সময় সন্ত্রাসবাদীরা বলছিল মোদি কো বলনা। এবং সেই সময় থেকে গোটা দেশবাসী চাইছিলেন তার সমুচিত জবাব দিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার ভয়ঙ্কর বদলা নেওয়ার জন্য। এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি, আপনারা অবগত আছেন, সেই সময় সৌদি আরবে ছিলেন। রাতেই তিনি যখন ফিরেন তখন তার বার্তা কিন্তু নীরবে দিয়েছিলেন, কারণ তার বিমান পাকিস্তানের বায়ু সীমাতে প্রবেশ করেনি। অন্য বায়ুপথে বিমানে তিনি ভারতে ফিরে আসেন এবং তারপর বিহারের মাটি থেকে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে এই সন্ত্রাসবাদী এবং তাদের যারা আশ্রয় দেন, প্রশ্রয় দেন, প্রশিক্ষণ দেন, যাদের আশ্রয়ে প্রশ্রয়ে সুরক্ষিত আছে সন্ত্রাসবাদীরা এবং এই ধরনের নারকীয় ঘটনা সংঘটিত করছে, তাদেরকে কল্পনার বাইরে তাদেরকে সমুচিত জবাব দেওয়া যাবে, যা তারা জীবনেও কল্পনা করেনি। সেই জবাব কিরূপ হবে, সেই ধরনের জবাব তাদেরকে দেয়া হবে, সেই ধরনের শায়েস্তা তাদেরকে করা হবে, এটা ঘোষণা করেছিলেন। এবং স্বাভাবিকভাবে দেশবাসী চাইছিলেন যত তাড়াতাড়ি সম্ভব এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্মম প্রহার ভারত করুক। সেই 22 তারিখের পর থেকে 6 তারিখ 7 তারিখের রাতে ভারত প্রত্যাঘাত করতে শুরু করে এবং এই যে 14 দিন সময়, এই 14 দিন সময় ভারতবর্ষ কিন্তু চুপ করে থাকেনি। কৌশলগত দিক থেকে, আন্তর্জাতিক স্তর থেকে শুরু করে
তাদের অর্থনীতি থেকে শুরু করে সমস্ত দিক থেকে সম্পূর্ণ কৌশলগতভাবে কি করে পাকিস্তানকে একঘরে করে দেওয়া যায় সেই প্রয়াসটি অব্যাহত ছিল, যার জন্য আমরা লক্ষ্য করেছি পৃথিবীর 20-টিরও বেশি দেশ ভারতবর্ষের সঙ্গে এই নির্ণায়ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে যে লড়াই, ভারত যেখানে বারবার বলছে জিরো টলারেন্স এগেইনস্ট টেরোরিজম, সেই নির্ণায়ক লড়াইয়ে 20-টির বেশি দেশ ভারতের সমর্থনে, ভারতের সিদ্ধান্তে আস্থা প্রকাশ করেছে, যার মধ্যে রাশিয়া, আমেরিকা, সৌদি আরব এবং ইউএইর মতন তথাকথিত মুসলমান রাষ্ট্রগুলো রয়েছে। এবং 6-7 মের মধ্যরাতে ভারত 26 জন মায়েদের শিথির সিঁদুর মুছে নেওয়ার বদলা নিতে শুরু করে অপারেশন সিন্দুর। গোটা ভারতবর্ষ এই অপারেশন সিন্দুর প্রথম 23 মিনিটের অপারেশন চালিয়েছিল। গোটা পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে ভারতের সেনাবাহিনীর শৌর্য, তাদের পরাক্রম এবং তাদের অদম্য সাহস দেখে। কারণ 23 মিনিটের মধ্যেই 9টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এটা সম্ভবত পৃথিবীর ইতিহাসে বিরলতম একটি ঘটনা। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটার ভিতরে প্রবেশ করে ভারত প্রত্যাঘাত করেছে এবং ভারত বুঝিয়ে দিয়েছে পাকিস্তানের 1 ইঞ্চি মাটিও ভারতের আওতার বাইরে নয়। আগামী দিনগুলিতে এইরকম কোন ঘটনা সংঘটিত হলে পাকিস্তানের যে কোনো জায়গায়, যে কোনো সন্ত্রাসবাদী ঘাঁটি বা সন্ত্রাসবাদী সেখানে আস্তানা গাড়ুক না কেন, ভারত সেখানে গিয়ে তার ঘরে প্রবেশ করে, তার সীমান্তের ভেতরে আকাশ সীমা লঙ্ঘন না করে তাদেরকে জব্দ করতে, তাদেরকে ধ্বংস করতে ভারত আগামী দিনে তৎপর থাকবে। এবং তার পাশে কৌশলগত দিক থেকে 20টি দেশ শুধুমাত্র তাদের সহায়তা কিংবা তাদের আস্থা অর্জন নয়, সিন্ধু জল চুক্তি 1960 সালে যেটা হয়েছিল, সেই 1960 সালের সিন্ধু জল চুক্তির পর পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সঙ্গে বহু রকম সংঘাত হয়েছে, কিন্তু সিন্ধু জল চুক্তি স্থগিত কখনোই হয়নি। কৌশলগত দিক থেকে এটি ভারতের একটি বিশাল পদক্ষেপ। কারণ গোটা পাকিস্তানের 90% লোক সিন্ধু জলের উপর নির্ভরশীল। 80% তাদের কৃষি সিন্ধু জলের উপর নির্ভরশীল। তাদের জিডিপি অর্ধেক হয়ে যায় যদি সিন্ধু জল বিঘ্নিত হয়। কিন্তু এখন ভারত সেটাকে স্থগিত রেখেছে। শুধু তাই নয়, এই 22 তারিখ থেকে প্রত্যাঘাতের আগ পর্যন্ত ভারত আটারি বর্ডার বন্ধ করে দিয়ে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে, যাতে দ্রব্যের অভাব, পণ্যের অভাবে তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়। সেই সঙ্গে যারা পাকিস্তানিরা ভারতবর্ষে থাকতো তাদেরকে বেছে বেছে সেই দেশে ফেরত পাঠানো হয়েছে। কারণ যে দেশ জঙ্গিদের পালন করে, ভারত বিরোধী কাজে যারা রয়েছে, সেই দেশের নাগরিকদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। তারা যে কোনো সময় বিপজ্জনক হতে পারে। এবং তাদের যে সমস্ত শিল্পী রয়েছে, সিনেমা জগৎ থেকে শুরু করে, সঙ্গীত জগৎ থেকে শুরু করে, তাদের সমস্ত কিছু ভারত সরকার বন্ধ করে দিয়েছে। আর্থিক অবরোধ, সাংস্কৃতিক অবরোধ, জলের সাপ্লাই অবরোধ, বাণিজ্য অবরোধ, সমস্ত কিছু করে
পাকিস্তানকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে ভারতের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে শুধুমাত্র জবাবি হামলা নয়, আর্থিকভাবেও তাদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার মতন সমস্ত ব্যবস্থা ভারতের রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, অপারেশন সিন্দুর সেটা কোনো মিলিটারি অপারেশন ছিল না, সামরিক অপারেশন ছিল না, সেটা ছিল পাকিস্তানে পালিত জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেয়া, ধ্বংস করা, পাকিস্তানে পালিত জঙ্গি নেতৃত্ব কিংবা জঙ্গি যারা রয়েছে তাদেরকে বেছে বেছে সমূলে বিনাশ করা। তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ভারত যখন প্রত্যাঘাত করেছে, নির্দিষ্টভাবে নির্দিষ্ট লক্ষ্যেই আক্রমণ করেছে, জঙ্গিদের আস্তানাকেই বেছে বেছে ধ্বংস করেছে, যেখানে যেখানে সন্ত্রাসবাদীরা ছিল তাদের মৃত্যুকেই সুনিশ্চিত করেছে, সাধারণ নিরীহ মানুষের উপর যাতে কোনোভাবে তার প্রভাব না পড়ে সেই বিষয়টাকে গুরুত্ব দিয়েই এটা করা হয়েছে। এবং পাকিস্তানের কোন সৈন্য শিবিরে ভারত আক্রমণ সংঘটিত করেনি। যে 9টা সন্ত্রাসবাদী আস্তানা ভারত সরকার, ভারতের সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে, তার মধ্যে সনাইনালা ক্যাম্প, মুজাফফরাবাদ, লস্করে তৈবার একটি টেরোরিস্ট ক্যাম্প, যেটা 2020-তে সোনমার্গে যে অ্যাটাক হয়েছিল এবং এপ্রিলে গোলমার্গে যে অ্যাটাক হয়েছিল সেটার বেস ক্যাম্প ছিল। এবং পেহেলগাঁওয়ে যারা এই আক্রমণ করেছে তাদের ট্রেনিং সেখানে হয়েছে। এটা পিওকেতে অবস্থিত। সিদনা বিলাল ক্যাম্প, মুজাফফরাবাদ, এটা জৈশে মোহাম্মদের একটা স্ট্র্যাটেজিক ক্যাম্প। এখানে প্রচুর অস্ত্রশস্ত্র, গোলা বারুদ এবং জঙ্গল প্রশিক্ষণ ইত্যাদি বিষয় ছিল, যেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। গুলপুর ক্যাম্প, কোটলি, এটা লস্করি তৈবার একটা বেস ক্যাম্প, যেটা রাজৌরি এবং পুঞ্চ সেক্টরে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত ছিল। এবং এপ্রিল 2023-এ, এপ্রিল 2023 এবং জুন 9, 2024 পুঞ্চে যে অ্যাটাক হয়েছিল, আক্রমণ হয়েছিল, তার জন্য এই ক্যাম্পটিকে ব্যবহার করা হয়েছিল। ভীমবারের বারডালা ক্যাম্প, এটা অস্ত্র ভান্ডার, বিভিন্ন বিস্ফোরক পদার্থ এবং জঙ্গল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। আব্বাস ক্যাম্প, কোটলিতে, এটা লস্করের আত্মঘাতী যে বাহিনী রয়েছে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। এবং এখানে একসঙ্গে 15 জন সন্ত্রাসবাদীকে আত্মঘাতী প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হতো নিয়মিতভাবে। কিন্তু পিওকের বাইরে, যেহেতু পিওকের বাইরে পাকিস্তানের আর্মির সুরক্ষা কবচে আরো অনেক বড় বড় জঙ্গি ঘাঁটি এবং বড় বড় জঙ্গি নেতা, যার মধ্যে জৈশে মোহাম্মদ এর বা লস্করে তৈবার অনেকেই রয়েছেন, সেই ক্ষেত্রেও 4টি জায়গাতে সমানভাবে তাদের ক্যাম্পগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে সার্জাল ক্যাম্প শিয়ালকোটে, যেখানে জম্মু কাশ্মীর পুলিশের 4 জনকে মার্চ 2025-এ হত্যা করার জন্য এই ক্যাম্পকে ব্যবহার করা হয়েছিল। মেহমুনা জয় ক্যাম্প শিয়ালকোট, পাঠানকোট এয়ারফোর্স বেস ক্যাম্প আক্রমণ যেখান থেকে সংগঠিত হয়েছিল, এটি সেই ক্যাম্প। মার্কাজ তৈবা ক্যাম্প মুরিদকে, যেখানে মুম্বাই হামলার সঙ্গে যুক্ত যারা, তার পরিকল্পনা, আজমল কাশবকে সেখান থেকে এবং ডেভিড হেডলিকে সেই ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষিত করা হয়েছিল, যারা 26/11 সেই মুম্বাই হামলার
কারিগর ছিল। মার্কাজ সুবহানাল্লাহ ক্যাম্প ভাগলপুর, এটা জৈশ-এ মোহাম্মদের হেডকোয়ার্টার, যেখানে জৈশ-এ মোহাম্মদের যারা সন্ত্রাসবাদী হিসেবে তাদেরকে নিযুক্ত করা, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা, এই সমস্ত বিষয়গুলি যেখানে হতো। এই ধরনের 9টি ক্যাম্প সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে টোটাল এই অপারেশন 100-র উপর পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসবাদী, তাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে এবং সেখানে যারা রয়েছে, খালিদ আলিয়াস আবু আক্কাস, লস্করে তৈবার উগ্রপন্থী রয়েছে, মুদাসসির খাদিয়ান খাস, যাকে আবু জিন্দাল বলে আমরা জানি, রয়েছে ইউসুফ আজাদ, আব্দুল মালিক রউফ, মুদাসসির আহমেদ, যারা আপনারা মনে করতে পারবেন 1999 সালে আমাদের একটি যাত্রীবাহী প্লেনকে হাইজ্যাক করা হয়েছিল, IC-814, যার বিনিময়ে একজন বড় সন্ত্রাসবাদীকে ভারত সরকারের সেই সময় এতজন যাত্রীকে বাঁচানোর জন্য ছেড়ে দিতে হয়েছে, মাসুদ আজহার। সেই জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছে। তারা এই সঙ্গেও যুক্ত ছিল এবং 1919 সালের ফুলবাবা ব্লাস্টের সঙ্গেও তারা যুক্ত ছিল। মোহাম্মদ হাসান খান, জৈশ-এ মোহাম্মদের, এবং এই ধরনের বহু টেরোরিস্টকে হত্যা করা হয়েছে, সংখ্যাটা 100-র উপরে। এইটা ছিল ভারতের অপারেশন সিন্দুর। ওরা 26 জনকে মেরেছে, তাদের 9টি আস্তানা সম্পূর্ণরূপে গুড়িয়ে দেয়া এবং সেই সঙ্গে তাদের 100-র উপর উগ্রপন্থীকে মৃত্যুর কোলে পৌঁছে দেয়া। এবং এইটা যখন ভারত করছিল ভারতের জাস্টিসের জন্য, যে পেহেলগাঁওয়ের ঘটনা, তার বিরুদ্ধে ন্যায় অর্জনের লক্ষ্যে, তখন পাকিস্তান উগ্রপন্থীদের হয়ে ভারতের উপর প্রত্যাঘাত শুরু করে। যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের বহু ড্রোন, মিসাইল, সমস্ত কিছুকে আকাশেই সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ভারতের কোন রকম আক্রমণ তারা করতে পারেনি। কিন্তু তার পাল্টা হিসেবে ভারত স্বাভাবিকভাবে তার নিজের দেশের অখণ্ডতাকে রক্ষার জন্য, দেশবাসীকে সুরক্ষা করার জন্য ভারত 3 ঘন্টায় পাকিস্তানের 11টি এয়ার বেসকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। নূরখান এয়ারবেস, রফিক এয়ারবেস, মুরিদ এয়ারবেস, সুক্কর এয়ারবেস, শিয়ালকোট এয়ারবেস, পারসার এয়ারবেস, চুনিয়ান এয়ারবেস, সারগুদা এয়ারবেস, স্কারু এয়ারবেস, ভোলারি এয়ারবেস এবং জাকুবাবাদ এয়ারবেস, এইগুলিকে সম্পূর্ণভাবে ভারত তছনছ করে দিয়েছে। এবং এই যে বলছিলাম 100 কিলোমিটার পর্যন্ত পাকিস্তানের সীমান্তে ভারত তার স্ট্রাইক করতে সমর্থ হয়েছে। তার মানে এটা স্পষ্ট বার্তা। সেই সঙ্গে তাদের যে বিমান কিংবা ড্রোন ভারতে আসার চেষ্টা করছিল, তার মধ্যে পাকিস্তানের F-16 একটি বিমান এবং 2টো JF-17 এয়ারক্রাফট আকাশ সীমাতেই ধ্বংস করে দিয়েছে ভারতীয় যে ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই ডিফেন্স সিস্টেম। এবং এই যখন একটা অবস্থা চলছিল, পাকিস্তান চারদিক থেকে নাস্তানাবুদ হয়েছিল, কারণ গোটা পৃথিবী দেখেছে 23 মিনিটের একটি সুনিয়ন্ত্রিত, নিখুঁত, পরিমাপ করা এবং
মানে এসকেলেশন যাতে না হয় সেটাকে সুনিশ্চিত করা। কারণ কোথাও এমন হয়নি, প্রত্যেকটা মাপা ছিল যে একটা এয়ারবেসের যখন হামলাটা হবে তখন ওই এয়ারবেসের কোন জায়গাটাকে আক্রমণ করা হবে, তার সারাউন্ডিং এর কোন জায়গা যাতে আক্রান্ত না হয়, একেবারে নিখুঁত ভাবে পরিমাপ নিয়ে সেই আক্রমণ সংগঠিত করেছে ভারত নিজের দেশকে, দেশবাসীকে সুরক্ষার জন্য এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বে যে সন্ত্রাসবাদের কারণে ভারত জর্জরিত তার বিরুদ্ধে সম্পূর্ণভাবে গোটা বিশ্বে একটি বার্তা দেওয়ার জন্য। তো এই যখন হচ্ছিল তখন স্বাভাবিকভাবে পাকিস্তান কোনো উপায় না পেয়ে গত 10 মে পাকিস্তানের ডিজিএম ভারতের ডিজিএম কে ফোন করে আলোচনার প্রস্তাব দেয়। কারণ ইতিমধ্যেই তারা জানতো তাদের সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তান সরকার যে যুক্ত, সেনাবাহিনী যে যুক্ত, সেটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে গোটা বিশ্বের কাছে। কারণ এই সমস্ত উগ্রপন্থীরা যারা নিহত হয়েছেন তাদের মধ্যে আমরা এইটাও লক্ষ্য করেছি যে উগ্রপন্থী যখন মারা যায়, সন্ত্রাসবাদী মারা যায়, তাদের শেষকৃত্যে পাকিস্তানের সেনাবাহিনীর অফিসাররা যুক্ত হচ্ছে। তাদেরকে পাকিস্তানি পতাকা দিয়ে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। বিশেষ করে আব্দুল রাউফ এলইটি কমান্ডার যিনি ছিলেন। তো এটা পুরো বিশ্বের সামনে এক্সপোজ হয়ে গেছে পাকিস্তান যে এটা সন্ত্রাসবাদের আতুরঘর। তারা সন্ত্রাসবাদকে প্রতিপালন করে, লালন করে, প্রশিক্ষিত করে, অর্থ দিয়ে সাহায্য করে এবং সন্ত্রাসবাদীরা সেখানে বেঁচে থাকে, বেড়ে ওঠে, তাদের মিলিটারি প্রহরায় সুরক্ষিত থাকে। এই যখন বিষয় তারা ভুলে গেছিল হয়তো এটা আধুনিক ভারত, এটা একবিংশ শতাব্দীর ভারত। কাজেই যে আক্রমণটা ভারতবর্ষ করেছে তা পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের আর্মির বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করেনি, নিজেদের আত্মরক্ষার জন্য, দেশবাসীকে সুরক্ষিত রাখার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ন্যায় চেয়ে এই আক্রমণটি সংগঠিত, এই প্রত্যাঘাত করা হয়েছে যাতে প্রতিটি ভারতীয় নারীর সিঁদুর অক্ষত থাকে, যাতে প্রতিটি মায়ের চোখের জল আর না ঝরে, যাতে প্রতিটি সন্তান যারা আমাদের বেড়ে উঠছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। তার জন্য এটাকে সুনিশ্চিত করার জন্যই সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের এই ব্যবস্থা। এবং এটা প্রমাণ করে যে এই অপারেশন সিন্দুর 100% সফল হয়েছে। এবং আজকের দিনের যে ইতিহাস, ভারতীয় সেনাবাহিনী, আমাদের বীর সেনা, তাদের অদম্য সাহস, অসীম পরাক্রম এবং রাষ্ট্রভক্তি যে নিদর্শন তারা রেখেছেন, তাতে ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকে গর্বিত। এবং ভারত সরকারের এই যে সময় উপযোগী, ভারতবাসীর প্রত্যেকের যেটা দাবি ছিল, চাহিদা ছিল, সেটাকে সম্মান জানিয়ে রাজনৈতিক সদিচ্ছাকে সামনে রেখে রাষ্ট্র কল্যাণের জন্য, রাষ্ট্র সুরক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য ভারত সরকারকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই এই সফল অপারেশনের জন্য। আবারও বিমান বাহিনী, নৌবাহিনী, স্থল বাহিনী থেকে শুরু করে প্রত্যেক সেনা জওয়ানের জন্য আমরা গর্ববোধ করি, তাদের অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এই বলে আজকের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করলাম। নমস্কার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে